হ্যালো, শুনতে পাচ্ছ? হুম। আচ্ছা। হ্যালো, শুনতে পাচ্ছ? জি স্যার, এখন শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, তাহলে আমি ক্লাসটা শুরু করতেছি। আজকে তোমাদের যেটা শুরু করব নতুন একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে এফেক্টিভ স্ট্রেস কনসেপ্ট। এফেক্টিভ স্ট্রেসটা তোমরা বোধহয় কনসলিডেশনে স্যার তোমাদেরকে একটুখানি বোধহয় দেখানোর কথা। তারপরেও আমি দেখাচ্ছি এফেক্টিভ স্ট্রেসটা কনসেপ্টটা। স্লাইড শেয়ার হয়েছে তোমাদের কাছে? জি স্যার। আচ্ছা, দেখো।
ইফেক্টিভ স্ট্রেসের কনসেপ্টটা ফার্স্ট ইন্ট্রোডিউস হয় 1925 এ, এবং যেটা দেখো এখানে স্লাইডে বলা আছে, তেরজাগি ডেভেলপ দ্য ইফেক্টিভ স্ট্রেস কনসেপ্ট which became a key concept in modern civil soil engineering or geotechnical engineering. এফেক্টিভ স্ট্রেসের প্রিন্সিপালটা আহ, খুবই অ্যাডভান্স একটা টপিক, এবং বেসিক্যালি তোমার তেরজাগির এই ডেভেলপমেন্টের আগে তেরজাগি যে এফেক্টিভ স্ট্রেসের যে কনসেপ্টটা উনি দিয়েছেন, তা ওনার এফেক্টিভ স্ট্রেসের কনসেপ্টের আগে সয়েলকে চিন্তা করা হতো ড্রাই সয়েল হিসাবে। দ্যাট মিনস সয়েলের মধ্যে যে একটা সয়েলে আমরা জানি যে সয়েলের যদি একটা সলিড এলিমেন্ট হিসেবে চিন্তা করো, ওই সয়েলের মধ্যে বা সয়েলকে যদি একটা ইউনিট ভলিউম হিসেবে চিন্তা করো, ওই ইউনিট ভলিউমের মধ্যে তোমার হচ্ছে সয়েলের ওই ইউনিট ভলিউমের মধ্যে তোমার কি থাকে, ধরো তুমি একটা ইউনিট ভলিউম তুমি চিন্তা করলা, সে ফর এক্সাম্পল। সো এই ইউনিট ভলিউমের মধ্যে তোমার থাকতেছে সলিড এলিমেন্ট থাকতেছে, বেসিক্যালি তোমার এখানে থাকতেছে সে তিনটা এলিমেন্ট আমরা যেটা শুরুতে দেখছি। সলিড এলিমেন্ট থাকে, তোমার ওয়াটার থাকে এবং এয়ার থাকে। ঠিক আছে, তাহলে এই তিনটা এলিমেন্ট মিলে হচ্ছে আমরা বলি হচ্ছে যে সয়েল এলিমেন্ট। তিনটা এলিমেন্ট মিলেই আমরা এটাকে সয়েল এলিমেন্ট হিসেবে চিন্তা করি। তো এর আগে পর্যন্ত তেরজাগির এই কনসেপ্টের আগ পর্যন্ত সয়েলকে চিন্তা করা হতো অনলি ড্রাই সয়েল হিসাবে। সয়েলের মধ্যে যে ওয়াটারের যে একটা ইফেক্ট আছে, এই ইফেক্টটা আসলে চিন্তা করা হতো না। তেরজাগি ওয়াজ দ্য ফার্স্ট পারসন হু কনসিডার দ্য ইফেক্ট অফ ওয়াটার ইন দ্য সয়েল। সো এবং এরপরেই আসলে এই যে এফেক্ট অফ ওয়াটার কনসিডার করে যে সয়েলের যে স্ট্রেস কনসেপ্ট, সেটাকে আসলে বলা হয় ইফেক্টিভ স্ট্রেস কনসেপ্ট। এবং ইফেক্টিভ স্ট্রেস কনসেপ্টটা তেরজাগি একটা খুব সিম্পল এক্সপেরিমেন্টের মাধ্যমে এক্সপ্লেইন করেন, যেটা দেখো আমি যদি একটু এখানে পরের স্লাইডে যাই, দেখবো যে এই এক্সপেরিমেন্টটা যদি একটু খেয়াল করো তোমরা, এখানে দেখো ধরে নিল যে এখানে একটা স্প্রিং, এটা স্প্রিং সিস্টেম আছে। আমার লেজার পয়েন্টারটা যদি একটু খেয়াল করো, এটা হচ্ছে একটা স্প্রিং সিস্টেম, এবং তার মধ্যে এখানে হচ্ছে ওয়াটার ফিল আপ করা। এখানে হচ্ছে একটা ড্রেনেজ বাল্ব আছে। সো তুমি তার উপর একটা স্ট্রেস অ্যাপ্লাই করলা, একটা পিস্টন দিয়ে তার উপরে তুমি একটা স্ট্রেস অ্যাপ্লাই করলা, যে স্ট্রেসের ম্যাগনিটিউড হচ্ছে সিগমা। ঠিক আছে, তুমি টোটাল স্ট্রেস দিলা সিগমা, তার উপর টোটাল একটা স্ট্রেস কাজ করতেছে। সো ইনিশিয়ালি তোমার যখন এই গেট বাল্বটা বন্ধ থাকবে, তখন অ্যাজ নিউটনস ল আমরা জানি যে টোটাল যে স্ট্রেসটা পড়তেছে সিগমা, সেই স্ট্রেসটা রেজিস্ট করবে, মানে ইকুয়াল অ্যামাউন্ট অফ রিঅ্যাকশন দিবে, তাই না? যদি তুমি অ্যাজ নিউটনস ল আমরা যদি চিন্তা করি, তোমাদের এত দেরিতে এন্টার করো কেন তোমরা? হুম? দেখো এখানে টোটাল যে স্ট্রেসটা কাজ করতেছে, সো এখানে পিস্টনটা অফ, সো টোটাল স্ট্রেস কাজ করতেছে সিগমা। সো অ্যাজ পার নিউটনস ল দ্য টোটাল রিঅ্যাকশনটা কাজ করবে, ডেফিনেটলি সেম অ্যামাউন্টের রিঅ্যাকশন দিবে। এখন রিঅ্যাকশনটা দিচ্ছে স্প্রিং, এখানে যে স্প্রিংটা আছে স্প্রিং প্লাস তোমার হচ্ছে যে এখানে যে ওয়াটার পার্টিকেলটা আছে তারা। তার মানে তুমি যে টোটাল স্ট্রেসটা এখানে দিচ্ছ, এই স্ট্রেসটা ফাইনালি নিচ্ছে স্প্রিং নিচ্ছে, এবং এই তোমার যে ওয়াটার পার্টিকেল গুলো আছে, যে ওয়াটারটা আছে এখানে, সেই ওয়াটারটা নিচ্ছে। এখন ধরো স্প্রিং যেই স্ট্রেসটা নিচ্ছে, সেটা আমি ধরে নিলাম সিগমা প্রাইম, আর ওয়াটার যে স্ট্রেসটা নিচ্ছে সেটাকে পোর ওয়াটার বলে। দ্যাট মিনস এই পোর ওয়াটার না, বা ধরো ওয়াটারের প্রেশার যদি আমি চিন্তা করি, তাহলে ওয়াটার যে প্রেশারটা স্ট্রেসটা নিচ্ছে সেটা হচ্ছে ইউ।
বা ওয়াটার যে প্রেসারটা নিচ্ছে সেটা হচ্ছে ইউ। দ্যাট মিনস তোমার যে টোটাল স্ট্রেস সিগমাটা কাজ করতেছে, তোমার যে টোটাল স্ট্রেস সিগমাটা কাজ করতেছে, এই সিগমাটা আসলে নিচ্ছে স্প্রিং এবং ওয়াটার। তার মানে সিগমা ইকুয়ালস টু স্প্রিং যে স্ট্রেসটা নিচ্ছে সেটাকে যদি আমি সিগমা প্রাইম চিন্তা করি, এবং ওয়াটার যে স্ট্রেসটা নিচ্ছে সেটাকে যদি ইউ চিন্তা করি, তাহলে সিগমা ইকুয়ালস টু সিগমা প্রাইম প্লাস ইউ। ঠিক আছে? সো এখন এটা হচ্ছে যে টোটাল স্ট্রেসের যে কনসেপ্টটা, যে তোমার স্ট্যাটিক স্টেজে যে স্টেটটা হচ্ছে। এখন তুমি যদি এখানে এখন এই গেট ভালভটা ওপেন করে দাও, বা ভালভটা জাস্ট তার লক ছিল, লকটাকে তুমি যদি ওপেন করে দাও, তাহলে তোমার যখন টোটাল স্ট্রেসটা পড়বে, এখানে তুমি যে সিগমা টোটাল স্ট্রেসটা দিচ্ছ, সো এই স্ট্রেসটা পড়ার সাথে সাথে ওয়াটারটা ড্রেইন আউট হবে, ওয়াটারটা ড্রেইন আউট হয়ে বের বের হবে, এবং একটা সার্টেন টাইমে সব ওয়াটার বের হয়ে যাবে এই স্ট্রেসের কারণে, যেহেতু তোমার গেট ভালভ খোলা। সো ওয়াটার গুলো ড্রেইন আউট হয়ে যাবে। সো ওয়াটার গুলো যখন ড্রেইন আউট হয়ে যাবে, তখন তোমার কি হবে, টোটাল যে স্ট্রেসটা সিগমা, সেই টোটাল স্ট্রেসটা নিবে হচ্ছে স্প্রিং। কারণ ওয়াটার আর থাকতেছে না, ওয়াটার আর কোনো স্ট্রেস নিবে না, সেক্ষেত্রে টোটাল স্ট্রেসটা নিবে হচ্ছে তোমার স্প্রিং। মানে স্প্রিং যখন টোটাল স্ট্রেসটা নিবে, তখন আমরা বলতে পারি সিগমা ইকুয়ালস টু সিগমা প্রাইম। ঠিক আছে? এখন সিমিলার কনসেপ্টের মাধ্যমেই আসলে তেরজাগি এক্সপ্লেইন করেছে যে ইফেক্টিভ স্ট্রেসের যে কনসেপ্টটা। ধরে নিলাম এখানে হচ্ছে সয়েল পার্টিকেল আছে, এটা হচ্ছে সয়েল পার্টিকেল, সয়েল স্কেলিটন। এখন তুমি সয়েল স্কেলিটনে সে তুমি স্ট্রেস দিলে সিগমা। ঠিক আছে? এখন এই তোমার অ্যাজ পার নিউটনস ল, তোমার সেম অ্যামাউন্টের রিয়েকশন, সাপোজ এখানে তোমার সেম অ্যামাউন্টের রিয়েকশন তোমার কাজ করবে, সেম অ্যামাউন্টের রিয়েকশন তোমার কাজ করবে। এখন সয়েল মেকানিক্সের কনসেপ্টে তেরজাগির যে কনসেপ্ট, তেরজাগির কনসেপ্টে হচ্ছে এই যে টোটাল স্ট্রেসটা পড়তেছে, এই স্ট্রেসটা অ্যাকচুয়ালি সে এখানে যে এক্সপেরিমেন্টে সে দেখিয়েছে, এই এক্সপেরিমেন্ট থেকে সে আসলে এফেক্টিভ স্ট্রেসের কনসেপ্টটা এক্সপ্লেইন করে, যে টোটাল যে স্ট্রেসটা পড়বে, এই স্ট্রেসটা পার্টে নিবে, এই সিগমা স্ট্রেসের একটা পার্ট নিবে তোমার হচ্ছে সয়েলের মধ্যে যে সলিড স্কেলিটন থাকে সেটা, সয়েলের মধ্যে যে সলিড স্কেলিটন থাকে সেটা, এবং আরেকটা পার্ট নিবে হচ্ছে পোর ওয়াটার, সয়েলের মধ্যে যে তোমার ওয়াটার থাকে, সরি, সেই ওয়াটারটাকে বলে তোমার পোর ওয়াটার, সে পোর ওয়াটার নিবে। দ্যাট মিনস এখন সে তেরজাগি এটাকে আরো সিম্পলি এক্সপ্লেইন করে, যেটা সিগমা ইকুয়াল টু সলিড স্কেলিটন বা সয়েলের মধ্যে সলিড এলিমেন্ট যে স্ট্রেসটা নিবে সেটা হচ্ছে সিগমা প্রাইম, আর ওয়াটার যে স্ট্রেসটা নিবে সেটা হচ্ছে পোর ওয়াটার যেটা নিবে সেটা হচ্ছে ইউ। ঠিক আছে? দ্যাট মিনস এখন যদি আমি এটাকে আরেকটু সিম্পলিফাই করে লিখি, আমি সিগমা প্রাইম ইকুয়ালস টু লিখতে পারি সিগমা মাইনাস ইউ, সিগমা মাইনাস ইউ। দ্যাট মিনস এই এই যে টোটাল স্ট্রেস যেটা পড়তেছে, টোটাল স্ট্রেসের আমি আবারও যদি রিপিট করি, একটা পার্ট নিচ্ছে তোমার স্কেলিটন মানে সলিড এলিমেন্ট, আর একটা পার্ট নিচ্ছে পোর ওয়াটার প্রেশার। সো সলিড স্কেলিটন যেই স্ট্রেসটা রেজিস্ট করে, বা সয়েলের সলিড এলিমেন্ট যে স্ট্রেসটা নেয়, সেই স্ট্রেসটাকে অ্যাকচুয়ালি আমরা, উনি ডিফাইন করেছেন ইফেক্টিভ, সেই স্ট্রেসটাকে উনি ডিফাইন করেছেন ইফেক্টিভ স্ট্রেস নামে। বুঝতে পারছো? সো এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি বেসিক্যালি এফেক্টিভ স্ট্রেসের কনসেপ্ট, যে টোটাল এফেক্টিভ স্ট্রেসের কনসেপ্ট মিনস হচ্ছে আমরা যখন সয়েলের স্ট্রেসটা চিন্তা করব, সয়েলের যে স্ট্রেসটা নিবে ভার্টিক্যাল ক্ষেত্রে, সেই ক্ষেত্রে সয়েলের যে সলিড এলিমেন্ট যে স্ট্রেসটা নিবে, সেই স্ট্রেসটাকে আমরা আসলে ডিফাইন করি এফেক্টিভ স্ট্রেস হিসাবে। তো বেসিক্যালি এইটাই হচ্ছে এফেক্টিভ স্ট্রেসের কনসেপ্ট। এখানে দেখো যেটা বলা হচ্ছে সয়েল ইজ অ্যান অ্যাসেম্বলেজ অফ পার্টিকলস অফ ডিফারেন্ট শেপস অ্যান্ড ডিফারেন্ট সাইজেস, thus the soil skeleton is a major body। এখানে দেখো যে সয়েলের স্কেলিটন আছে, তাদের মধ্যে একটা অ্যাট্রাক্টেড ফোর্স আছে, মাঝখানে পার্টিকেল থাকে। সো এখানে যে এক্সটার্নাল ফোর্সটা কাজ করবে, এক্সটার্নাল ফোর্সের একটা মেজর বডি নিবে সয়েল স্কেলিটন, সো সয়েলের সলিড স্কেলিটন। সো সলিড স্কেলিটন যে স্ট্রেসটা নিবে, that is actually defined as an effective stress in soil mechanics।
সেটাই বলা হচ্ছে। দেখো, Terzaghi define effective stress as sigma prime, which is equals to sigma রোমান সবাই লিখ হচ্ছে। হ্যালো, তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার, কানেকশনে মনে হয় প্রবলেম হয়েছিল। কতটুকু শুনছো তোমরা? তোমরা কতটুকু শুনেছো? স্যার ইফেক্টিভ স্ট্রেস যেটা পড়াচ্ছিলেন যে সয়েল স্কেলেটন, ওইটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তোমরা কি এখন শুনতে পাচ্ছ? হ্যালো? জি স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। স্যার অনেকে ডিসকানেক্ট হয়ে গেছে স্যার, তাদেরকে স্যার অ্যাপ্রুভ করেন স্যার। হ্যাঁ, আমি অ্যাপ্রুভ করতেছি। হ্যাঁ, দেখো, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি আবার। স্ক্রিন 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 হ্যাঁ, ওকে। স্ক্রিন শেয়ার হয়েছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন দেখো, ইফেক্টিভ স্ট্রেসে যেটাতে ছিলাম, বোধহয় এই স্লাইডে ছিলাম, তাই?
স্যার এর পরের স্লাইডটাতে। পরের স্লাইডটাতে, আচ্ছা হ্যাঁ। এখন দেখো আমি মাঝখানে আমি জানি না কতটুকু ইন্টারাপ্ট হয়েছে, যে টোটাল যেটা ইফেক্টিভ স্ট্রেসের কনসেপ্টটা খুবই সিম্পল, যে টোটাল ধরো কোন একটা স্ট্রেস যদি তোমার কোন একটা বডির উপর কাজ করে, বা কোন একটা সয়েল স্কেলিটন, যেটা তেরজাগি বেসিক্যালি আগে এই এক্সপেরিমেন্টের মাধ্যমে আসলে উনি ইফেক্টিভ স্ট্রেসটা এক্সপ্লেন করেন। সো উনি এই পিস্টনে উনি টোটাল স্ট্রেস দেন, এবং দিয়ে উনি এখানে স্প্রিং ছিল, এখানে ওয়াটার ছিল। সো টোটাল যে স্ট্রেসটা থাকবে, এই স্ট্রেসটা নিবে ইনিশিয়ালি হচ্ছে স্প্রিং প্লাস হচ্ছে পানি যেটা থাকবে, যে ওয়াটারটা থাকবে পোর স্পেসে, সেই ওয়াটারটা তোমার হচ্ছে স্ট্রেসটা নিবে। দ্যাট মিনস টোটাল স্ট্রেস সিগমাটা ভাগ হয়ে যাবে স্প্রিং এর সাথে প্লাস পোর ওয়াটার। সিমিলার ওয়েতে উনি সয়েলটাকে এক্সপ্লেইন করেন। সয়েলটাকে এক্সপ্লেইন করেন কিভাবে দেখো, সয়েলটাকে এক্সপ্লেইন করেন উনি হচ্ছে যে এখানে যে টোটাল সয়েলের উপর যদি এক্সটার্নাল স্ট্রেস কাজ করে, তাহলে এখানে সয়েলের যে সলিড স্কেলিটন সে একটা স্ট্রেস নিবে, এবং তাদের মাঝখানে যে পোর ওয়াটার থাকে সে পোর ওয়াটার একটা স্ট্রেস নিবে। তার মানে তোমার সয়েলে যদি এক্সটার্নাল স্ট্রেস কাজ করে, সয়েলে যদি তোমার এক্সটার্নাল স্ট্রেস কাজ করে সে সিগমা, বাইরে তুমি এক্সটার্নাল স্ট্রেস তুমি দিলা সিগমা, তাহলে সয়েলের এই টোটাল স্ট্রেসটা নিবে সলিড স্কেলিটন, যেটাকে উনি ডিফাইন করেছে সিগমা প্রাইম, প্লাস যে পোর ওয়াটার আছে পোর ওয়াটার একটা স্ট্রেস নিবে। ঠিক আছে, পোর ওয়াটার একটা স্ট্রেস নিবে। দ্যাট মিনস টোটাল স্ট্রেসটা নিবে আসলে দুইটা পার্ট, সলিড এলিমেন্ট এবং হচ্ছে পোর ওয়াটার। সো এইখান থেকে সিম্পলিফাই করে আমরা লিখতে পারি সিগমা প্রাইম ইকুয়ালস টু সিগমা মাইনাস ইউ। সো দ্যাট মিনস এই সিগমা প্রাইমটাকে আসলে ডিফাইন করা হচ্ছে ইফেক্টিভ স্ট্রেস হিসাবে। বুঝতে পারছো? সো ইফেক্টিভ স্ট্রেস এর ডেফিনেশন হচ্ছে যে টোটাল একটা সয়েল এলিমেন্টের মধ্যে সলিড পার্টটুকু, সয়েলের যে সলিড পার্টটুকু যে স্ট্রেসটা ক্যারি করবে, সেটাকে বেসিক্যালি আমরা ডিফাইন করি হচ্ছে তোমার হচ্ছে যে ইফেক্টিভ স্ট্রেস হিসাবে। এবং তেরজাগির এই কনসেপ্টের আগ পর্যন্ত বেসিক্যালি সয়েল মেকানিক্সটা ছিল টোটাল স্ট্রেসের উপর কনসেপ্ট বেস করে। দ্যাট মিনস আমরা সেখানে যে টোটাল যে স্ট্রেসটা আছে সেটাকে আমরা চিন্তা করতাম, ইফেক্টিভ স্ট্রেসটাকে আমরা ওইভাবে কনসিডার করতাম না। ইফেক্টিভ স্ট্রেসটাকে কনসিডার করা হতো না, বা ইফেক্টিভ স্ট্রেস কনসেপ্টটা আননোন ছিল। বেসিক্যালি তেরজাগি আসলে ফার্স্ট পারসন যিনি ইফেক্টিভ স্ট্রেস কনসেপ্টটা কনসিডার করেন। এবং রাইট নাও আমরা যে সয়েল মেকানিক্স নিয়ে ডিল করি, আমাদের এই সয়েল মেকানিক্সটা বেসড অন এফেক্টিভ স্ট্রেস কনসেপ্ট। তুমি যদি কনসলিডেশনে সেটেলমেন্ট বাইর করতে যাও, তুমি যদি শিয়ার স্ট্রেংথ পড়তে যাও, আমার ফারুক স্যার বলতে এই জিনিসগুলো তোমাদেরকে পাবে। এন্ড শিয়ার কনসলিডেশন কি স্যার শেষ করছে? শিয়ার স্ট্রেংথ, জি স্যার। আচ্ছা ধরো তুমি যদি কনসলিডেশন পড়ো, তুমি যদি শিয়ার স্ট্রেংথ পড়ো, সো এই টপিকগুলোতে দেখবা যে বেসিক্যালি ইউজ হচ্ছে এখন এফেক্টিভ স্ট্রেস কনসেপ্ট। টোটাল স্ট্রেস কনসেপ্টটা এখন আসলে টোটালি ইউজ হয় না। দ্যাট মিনস আমরা এখন সয়েলের যে স্ট্রেংথ নিয়ে ডিল করি, আমরা ধরে নেই যে সয়েলের স্ট্রেংথটা মিনস হচ্ছে সয়েলের যে সলিড স্কেলিটন সেই স্ট্রেংথটা আমরা চিন্তা করি। আমরা পোর ওয়াটার প্রেশার, দ্যাট মিনস সয়েলের মাঝখানে যে ওয়াটারের যে জন্য যে প্রেশারটা থাকে সেই প্রেশারটাকে আমরা কনসিডার করি না আমাদের অ্যানালাইসিসের ক্ষেত্রে। সো রাইট, যার কারণে আসলে এফেক্টিভ স্ট্রেস প্রিন্সিপালটা এখন খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। এখন যদি তোমার এক্সটার্নাল ফোর্স না থাকে, ইফেক্টিভ স্ট্রেসটা আমরা কিভাবে কনসিডার করতে পারি? তো দেখো এখানে আরেকটা যে লাইনটা আমার সময় আমি নেটটা আমার আসলে চলে গেছিল। টোটাল স্ট্রেস doesn't contribute any to the volume change of the soil, rather the effective stress is one which causes the volume change of the soil. So এই স্টেটমেন্টটা যে টোটাল স্ট্রেসে আসলে সয়েলের ভলিউম চেঞ্জের এফেক্টে কনসিডার করা হয় না, বাট ইফেক্টিভ স্ট্রেস কনসেপ্টটা তুমি যখন আনবা, ইউ কনসিডার দ্য চেঞ্জ অফ দ্য ভলিউম অফ দ্য সয়েল ইমপ্লিসিটলি। কারণ হচ্ছে তুমি এখানে পোর ওয়াটারের প্রেশারটা বাদ দিচ্ছ। সো পোর ওয়াটারের প্রেশারটা যখন বাদ দিচ্ছ, সয়েলের ওই পোর ওয়াটারের, আমি ধরে নিচ্ছি যে পোর ওয়াটার প্রেশারটা নাই, সো সয়েলের যে টোটাল ভলিউম বা সয়েলের যে টোটাল ইনিশিয়াল স্টেটটা ছিল, ওই ইনিশিয়াল ভলিউমের চেঞ্জটা হচ্ছে, সেটাই আসলে এখানে এই স্টেটমেন্ট দ্বারা রিপ্রেজেন্ট করে। যে যার কারণে তেরজাগির যে কনসেপ্টটা এখন আসছে ইফেক্টিভ স্ট্রেস, সো এই কনসেপ্ট আমরা আসলে সয়েলের ভলিউম চেঞ্জ বিহেভিয়ারটাকে ইনডাইরেক্টলি আমরা অ্যাড্রেস করতে পারি। দ্যাট ইজ দ্য অ্যাডভান্টেজ, অ্যানাদার অ্যাডভান্টেজ অফ ইউজিং এফেক্টিভ স্ট্রেস কনসেপ্ট। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো।
স্যার তাহলে কি এই তেলজাগের যে প্রিন্সিপালটা, এই প্রিন্সিপাল মানে দেওয়ার আগে তখন কি কনসলিডেশন হিসাব করা হতো না? তখন কনসলিডেশন বা তখন আসলে সয়েল মেকানিক্সে এইভাবে অ্যাডভান্সড জিনিসগুলো ইউজ করা হতো না। কনসলিডেশনের থিওরিটা কিন্তু তেরজাগির থিওরি হিসেবে আসছে। জি স্যার। তেরজাগির থিওরির পরেই কিন্তু আসলে আহ, তোমার কনসলিডেশনটা আসছে। এর আগে পর্যন্ত কিন্তু কনসলিডেশন কনসেপ্টটা নোন ছিল না। প্রিন্সিপালের মাধ্যমে হ্যাঁ হ্যাঁ শুরুতে এই প্রিন্সিপালটা ছিল। হ্যাঁ, উনি শুরুতে এফেক্টিভ স্ট্রেসের কনসেপ্টটা ডিফাইন করেছেন, দেন তিনি কনসলিডেশনটা ডিফাইন করে আর কি। বুঝতে পারছো? স্যার সেক্ষেত্রে যদি এমন কোনো জায়গায় হয়তো বা কোনো স্ট্রাকচার মানে বিল্ড আপ করা হয় যার আশেপাশে সব জায়গায় হয়তো কনক্রিটের ব্লক দেওয়া আছে আর কি, মানে নিচে যে ব্লকটা দেওয়া আছে তার চারপাশে কনক্রিটের ওয়ালের মতো দেওয়া আছে যেখান থেকে হয়তো বা পানিটা, সেক্ষেত্রে তো আসলে পানিতে বের হবে। কিন্তু যদি পানি ফাউন্ডেশন আমি কনক্রিটের ঢালাই দিয়ে রাখি সেক্ষেত্রে তো আর পানিটা বের হতে পারতেছে না। বেসিক্যালি তোমার ওই সময় তো আসলে ওইভাবে তোমার এখন যেরকম আমরা ফাউন্ডেশন, আমার একটা স্লাইড আছে ইভালুয়েশন অফ জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং, যাই হোক ওইটা তোমাদেরকে দেখানো হয় নাই কখনো। আহ, তখন তো আসলে ওই সময় তুমি যদি একদম এনসিয়েন্ট টাইমে চিন্তা করো, এনসিয়েন্ট টাইমে তো আসলে বেসিক্যালি তোমার রেইনফোর্স কনক্রিটের ফাউন্ডেশন ছিল না ওইভাবে। যেমন তুমি ইনফ্যাক্ট এই যে আমাদের দেশের কথাই চিন্তা করো, আমাদের দেশে কিন্তু আমরা 1980s এর লোড বিয়ারিং স্ট্রাকচার গুলো করতাম, 10 ইঞ্চি ওয়াল দিয়ে বিল্ডিং তোলা হইতো। সো বিম কলামের কনসেপ্টটা কিন্তু আমাদের দেশে বা আরসিসির কনসেপ্টটা কিন্তু আমাদের দেশে আসছে 90s এ, বুঝো নাই? বা জি ওই স্যার। সময় হাই রাইজ স্ট্রাকচার ছাড়া আসলে আরসিসি কনসেপ্টটা ছিল না আমাদের, ইনফ্যাক্ট আমাদের দেশেই ছিল না। পুরান বিল্ডিং গুলো যদি দেখো দেখবে যে হচ্ছে লোড বিয়ারিং ওয়াল, 10 ইঞ্চি ওয়াল দিয়ে বিল্ডিং গুলো করানো। তো তখনকার আসলে তখনকার যে সয়েল মেকানিক্স এর কনসেপ্টটা ছিল, সয়েল মেকানিক্স এর তুমি যদি একটু হিস্ট্রি গুলা দেখো, সয়েল মেকানিক্স এর মেজর থিওরি গুলা সে তোমার তেজাগিস থিওরি, র্যাঙ্কিনস থিওরি, কুলম্বস থিওরি, যেগুলো আর্থ প্রেসারের জন্য কাজে লাগে, তোমরা নেক্সট টার্মে শিখবা। সো এই কনসেপ্ট গুলা বেসিক্যালি তোমার আসছে হচ্ছে 80s এর শেষের দিকে, 90s এর শুরুর দিকে। বেসিক্যালি আসলে এখন আমরা যে সয়েল মেকানিক্সটা ডিল করি, দিস ইজ আমরা বলি যে মডার্ন সয়েল মেকানিক্স অথবা অ্যাডভান্সড সয়েল মেকানিক্স, কারণ এখন আমরা আসলে সয়েলের ইনডেপথ ইফেক্ট গুলো কনসিডার করতে পারি। বাট আগের যখন কনসেপ্ট গুলো ছিল, সয়েলটাকে চিন্তা করা হতো ওইভাবে আসলে আনস্যাচুরেটেড সয়েলও ছিল না, সয়েলটাকে জাস্ট অ্যাজ এ ম্যাটেরিয়াল চিন্তা করা হতো। এবং ফাউন্ডেশন গুলো ছিল তখন আসলে টিপিক্যাল, তুমি আগের দিকের ফাউন্ডেশন গুলো যদি দেখো, ব্লক ছিল বা কেজন টাইপের ফাউন্ডেশন তখন ছিল ডিফারেন্ট। মানে এমন না যে তখন এখনকার যে ফাউন্ডেশন গুলো আমরা ইউজ করি আরসিসি বা রেইনফোর্স সেরকম ছিল না, বুঝো নাই? বুঝতে জি পারছো? স্যার। সাধারণত স্যার কততলা বিল্ডিং পর্যন্ত যদি আমরা মানে কাজ করতে যাই সাধারণত সেক্ষেত্রে আমাদের কনসলিডেশনটা হিসাব করা উচিত? কনসলিডেশনটা তো তোমার ডিপেন্ড করবে, তুমি যদি শ্যালো, মোস্টলি তুমি যদি শ্যালো ফাউন্ডেশন করো, ফাউন্ডেশনটা যদি শ্যালোতে রাখো, ইন দ্যাট কেস তোমার কনসলিডেশনটা কনসিডার করা উচিত। কারণ তোমার শ্যালো ফাউন্ডেশন যখন হয়, তুমি যখন ধরো 5 ফিটে শ্যালো ফাউন্ডেশন দিলা, শ্যালো ফাউন্ডেশন তো বুঝো, জি স্যার। এই যে স্কোয়ার ফুটিং, কন্টিনিউ কম্বাইন্ড ফুট ফাউন্ডেশন, তারপরে তোমার জি স্যার। কম্বাইন্ড ফাউন্ডেশন আছে, স্ট্রিপ ফাউন্ডেশন আছে, এগুলো এস্টিমেটিং এ দেখানোর কথা। তো জি স্যার দেখুন এই স্যার। ফাউন্ডেশন গুলো তো তুমি অনেক নিচে যাও না, ধরো তুমি ফর এক্সাম্পল 5 ফিটে ফাউন্ডেশনটা দিলা, এখন 5 ফিটে তুমি যখন ফাউন্ডেশনটা দিলে তোমাকে আসলে ওই জায়গায় দেখতে হবে যে তোমার সয়েলটা সেটেলমেন্ট কেমন হবে। কারণ তোমার 5 শ্যালোতে ফাউন্ডেশন যখন দিচ্ছ, লোডটা যখন ফাউন্ডেশন থেকে সয়েলে ট্রান্সফার হচ্ছে, তখন সয়েলটা সেটেল করবে, ডেফিনেটলি সেটেল করবে। এখন তোমাকে ওই ক্ষেত্রে বেসিক্যালি তোমাকে সেটেলমেন্ট চেক করাটা ফরজ। কারণ হচ্ছে তুমি যদি এক্সেসিভ সেটেলমেন্ট হয়, তুমি বিল্ডিং করলা 1.5 ফিট উপরে, তোমার 6 ইঞ্চি যদি সেটেল করে যায়, তোমার বিল্ডিং এর হাইট তো কমে যাবে, ধরো ইউনিফর্ম সেটেলই করলো, হ্যাঁ। বা তুমি যদি ওই সময় যদি তুমি সেটেলমেন্টটা ঠিক মতো ক্যালকুলেট না করো, তাহলে তোমার ওই যে পিসের হেলানো টাওয়ারের মতো একদিক বাঁকা হয়ে যাবে, বুঝো জি নাই? স্যার সেটা ঠিক আছে, তো কিন্তু স্যার আগের যে বিল্ডিং গুলো ছিল স্যার, যদি মানে 90s এর যে শুরুতে দিকে যে বিল্ডিং গুলো ছিল সেগুলো তো মানে ওই সময় তো স্যার অনেক ভারী ভারী বিল্ডিং তৈরি করা হয়েছে, বা তখন ওই কিন্তু সময় তোমার ওই সময় ওই ফাউন্ডেশন সময় ছিল, না, সেক্ষেত্রে সেটেলমেন্ট কাউন্ট করা হয়নি? ওই সময় আমি তোমাকে বলি, ওই সময় ধরো ওই সময়কার যে আমি যেটা বলতেছি টিপিক্যাল স্ট্রাকচার হচ্ছে যে তোমার দাদা হয়তো ওই সময় একটা বাড়ি করছে 5 তলা, উনারা দেখা গেল যে কনসলিডেশন চিন্তা করে না, ইনফ্যাক্ট ওই কনসলিডেশন তো এখনো কেউ চিন্তা করে না, বুঝো নাই? জি স্যার। ইনফ্যাক্ট ওই কনসোলেশন এখনো কেউ চিন্তা করে না। বাট ওই সময় যদি তুমি এখন চিন্তা করো যে শিল্প ব্যাংক হয়েছিল বা আর আদার্স যে বড় স্ট্রাকচার গুলো হয়েছিল, দ্যাট স্ট্রাকচার অ্যাকচুয়ালি রেইনফোর্স স্ট্রাকচার। সো রেইনফোর্স স্ট্রাকচার যখন কনসিডার করে, ডেফিনেটলি তখন আসলে ওই সময় তো কম্পিউটার মডেলিং ছিল, বা ওই সময় তোমার হয়তো হাতে ক্যালকুলেট করতো, অত কম্পিউটার মডেলিং ছিল না। বাট তোমার ম্যাসিভ বড় স্ট্রাকচার গুলোতে ডেফিনেটলি তোমার কনসলিডেশন কতটুকু হবে, সেটেলমেন্ট কতটুকু হবে, এই ইফেক্টটা চিন্তা করা হয়।
বুঝতে পারছো? জি বাট স্যার বাট আনফরচুনেটলি ইট ইজ ভেরি আনফরচুনেট দ্যাট এই 2020 তেও আমরা আসলে এই জিনিসগুলোকে পাত্তা দেই না। ইভেন তোমরা এখন থার্ড ইয়ারে, তোমরা 1.5 বছর পরে তোমরা প্রফেশনাল ফিল্ডে যাবা। সো এটা ভেরি আনফরচুনেট যে এখনো আমরা আসলে যখন ডিজাইন করি, আমি এটাতে বলি বাংলা ডিজাইন, যে মানে মানুষ মুখে মুখে ডিজাইন করে ফেলে। এখনো ওই যে কনসলিডেশন বা যে এফেক্ট, এগুলো তুমি যদি বলো তাহলে তোমার আসলে অ্যাজ প্রফেশনাল ইঞ্জিনিয়ার তোমার কেউ কাজ দিবে না, বলবে যে ও বেশি বুঝে। ইট ইজ ভেরি আনফরচুনেট। এবং ইনফ্যাক্ট আমি এই যে গত সেপ্টেম্বর অক্টোবরে 2টা কেস আমরা পেয়েছি, আমাদের ডিপার্টমেন্টে আসছিল। ইনফ্যাক্ট একটাতে আমি নিজেই যাই ওইটার ইনভেস্টিগেশনে। সেটা হচ্ছে তোমার বিল্ডিং কোর্সে জাস্ট তোমার কত 2-3 বছর হয়েছে, 6 তলা বিল্ডিং, একটা 6 তলা, একটা বোধহয় 6.5 তলা বিল্ডিং, দুইটাই 6.5 তলা। বিল্ডিংটা একদিকে কাত হয়ে গেছে। বিল্ডিং কোর্সে বেশি দিন হয়নি, কিন্তু মাত্র 2 বছর হয়েছে, বুঝছো? 2017 না 18-তে বিল্ডিংটা শেষ হয়েছে, 2020-এ এসে বিল্ডিংটা কাত হয়ে গেছে। এখানে স্যার অন্যরা হয়তো কষ্টের কথা চিন্তা করে আর টেস্ট করতে চায় না, কিন্তু এখন যাদের ক্ষেত্রে এটা ঘটে এখন যাদের ক্ষেত্রে গড়ায়ান, তুমি একটা 6 তলা বিল্ডিং, 6.5 তলা বিল্ডিং, মিনিমাম 3.5 থেকে 4 কোটি টাকা তার একটা ইনভেস্টমেন্ট আছে। তো 3.5 কোটি 4 কোটি টাকা একটা, ইটস নট এ ম্যাটার অফ জোক। একটা 3.5 কোটি 4 কোটি টাকা তুমি যখন ইনভেস্ট করবা, ডেফিনেটলি সে তো তার এই বিল্ডিং থেকে ভাড়াও নিবে না ভয়ে। বিল্ডিংটা হয়তো তার কলাপস করবে না, বাট কিছু হবে না, বাট তার ওই বিল্ডিংটা তো আসলে কেউ ভাড়া নিবে না। মানুষ, তুমি কি জেনে শুনে একটা ইনক্লাইন বাগা বিল্ডিং এ গিয়ে ভাড়া থাকবা জীবনেও? তোমার জানের মায়া আছে না? সো এই জিনিসগুলো হয় কেন দেখো, ওই জিনিসগুলো হয় হচ্ছে, যেমন আমি লোকেশনটা যদি তোমাদেরকে বলি, লোকেশনটা হচ্ছে পটিয়ার দিকে। তোমরা নাম শুনছো কিনা যারা আউটসাইড চিটং? পটিয়া চিটং এর একটা উপজেলা, জি স্যার। কক্সবাজার যাওয়ার পথে পড়ে। তো পটিয়ার যদি সয়েল স্ট্রাকচারটা চিন্তা করো, বেসিক্যালি এটা হচ্ছে তোমার নদীর পাশে, একদম পাশে না, বাট পটিয়ার যে জোনটা, এই জোনটা হচ্ছে খুবই সফট সয়েল। আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স যেটা বলে, ওই জায়গায় 100 ফিটের নিচে, 100 ফিট, কোথাও 110 ফিট তার আগ পর্যন্ত কোনো ধরনের মানে হার্ড সয়েল লেয়ার নাই, একদমই সফট সয়েল। যেখানে তোমার মানে আমি অনলাইন ক্লাসের চাইতে আমার এখন ভিডিওটা আসলে খুঁজতে হবে, আমি তোমাদেরকে দেখি নেক্সট ক্লাসে বা তার পরের ক্লাসে দেখাবো, যে তুমি যদি একটা হ্যামার দাও, একটা যে কোনো একটা পাইপ এমনি ঢুকে যাবে ওইটাতে, কোনো মানে এমন না যে তোমার হেভি প্রেশার দিতে হবে, এত সফট সয়েল। সো ওই সফট সয়েলে তুমি যদি একটা শ্যালো ফাউন্ডেশন করো, ইভেন তুমি যদি ম্যাটও করো, ম্যাট ফাউন্ডেশন যদি করো, ম্যাট ফাউন্ডেশন তোমরা আমার মনে জানো ম্যাট ফাউন্ডেশন কি জিনিস, যে টোটাল স্ট্রাকচারকে যে একটা স্ল্যাবের মতো ঢালাই করে যে ফাউন্ডেশনটা করে সেটা। ফাউন্ডেশন যদি করো, তোমার স্ট্রাকচার তো বসবেই, ওখানে তোমার পাইল ছাড়া কোনো ওয়ে নেই। বাট কেউ পাইল করে না টাকা খরচ করার জন্য, সবাই করে যে শ্যালো ট্যালো বা ম্যাট ট্যাট দিয়ে হাবিজাবি দিয়ে মানে কিছু একটা করে, পরবর্তীতে সে এইটা সাফার করে। সো তুমি তোমাদের যে কোশ্চেনটা ছিল তোমাদের একজনের, যে কনসলিডেশন, যদি তুমি শ্যালো ফাউন্ডেশন করো বা ম্যাট ফাউন্ডেশন করো, ইন দ্যাট কেস ডেফিনেটলি তোমাকে কনসলিডেশন এফেক্টটা চিন্তা করতে হবে। ইভেন তুমি যদি পাইল ফাউন্ডেশন করো, সেই ক্ষেত্রে তোমার সেটেলমেন্ট চিন্তা করা লাগে, বাট পাইল ফাউন্ডেশনের ক্ষেত্রে প্র্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউতে আমরা করি না কেন সেটা আমি একটু বলি। সেটা হচ্ছে পাইলটা তো তোমার ডিপ ফাউন্ডেশন, তাই না? যদি সে পাইল ফাউন্ডেশনটা তোমরা যদি করো, জাস্ট আমি যদি পাইল ফাউন্ডেশনটা চিন্তা করি, যে তোমার এটা হচ্ছে গ্রাউন্ড সারফেস, পাইলটা তুমি হচ্ছে যে একদম হার্ড লেয়ারে দিয়ে দিচ্ছ, তাই না? পাইল ফাউন্ডেশন তো এরকম, জি স্যার। তাই না? পাইল ফাউন্ডেশন তো তোমার এরকম। সো এখানে আসলে বেসিক্যালি তুমি পাইল ফাউন্ডেশনটাকে, ধরো এটা হচ্ছে সফট সয়েল, আর এটা হচ্ছে তোমার হার্ড সয়েল। সো পাইল ফাউন্ডেশনটাকে তুমি হার্ড সয়েলে দিয়ে দাও, যার কারণে হচ্ছে পাইল ফাউন্ডেশনের ক্ষেত্রে আসলে সে এখানে একটা হার্ড লেয়ারের মধ্যে মানে কাইন্ড অফ এমবেডেড থাকে, তার কারণে হচ্ছে তোমার এখানে সেটেলমেন্টটা আসলে খুব বেশি হয় না, এবং পাইলের মোটামুটি ক্যাপাসিটি পাওয়া যায়, যার কারণে আমরা পাইলের ক্ষেত্রে সেটেলমেন্টটা ওইভাবে ক্যালকুলেট করি না। যদিও পাইলের সেটেলমেন্ট ক্যালকুলেট করার প্রসিডিওর তোমার ইভেন বিএনবিসি তে আছে, তোমরা নেক্সট সেমিস্টারে নেক্সট লেভেল 3 টার্ম 2 তে তোমরা হয়তো দেখবাও। ওই কোর্সটা হয়তো তোমাদের আরেকজন স্যার পড়াবেন, আমি আগে পড়াইতাম, এখন সজীব পড়াই। তো তখন তোমরা হয়তো দেখবে যে পাইল ফাউন্ডেশন কিভাবে, পাইল ফাউন্ডেশনের ক্ষেত্রে কিভাবে আমরা এই জিনিসগুলো ডিজাইন করি। এবং যেহেতু তোমরা প্রশ্ন তুললা, এই ক্ষেত্রে আমি আর একটা জাস্ট এক্সাম্পল দেই, আমাদের স্টুপিডিটির একটা এক্সাম্পল দেই। আমাদের আমরা যেভাবে মানে যত কেয়ারলেস একটা ফাউন্ডেশন ডিজাইনের ক্ষেত্রে,
সরি, তোমরা কি চাঁদগাঁও এলাকাটা চিনো? চাঁদগাঁও আবাসিক বা এই এলাকাটা জি চিনো? স্যার। চাঁদগাঁও এলাকাটার যদি জি জেনারেল, স্যার। হ্যাঁ চাঁদগাঁও এলাকাটার জেনারেল সয়েল ক্যারেক্টারিস্টিক্স যদি আমি তোমাদেরকে একটু জাস্ট রাফলি ড্র করি। চাঁদগাঁও এলাকাতে তোমার হচ্ছে কি এই ধরো স্লাইড, ধরো এই যে এখানে আজকে আমার পেনটা খুব ডিস্টার্ব করতেছে, সরি। ধরো আর আঁকলাম না, সে এইখানে এখানে হচ্ছে হার্ড লেয়ার আছে। চাঁদগাঁও এলাকাতে তোমার এই জায়গাটা ধরো সে 40 থেকে 50 ফিট, কোথাও 60 ফিট, মানে যেহেতু সয়েলটা ভ্যারি করে, 50 ফিট কোথাও 60 ফিট। এই জায়গাটাতে তোমার 50 ফিট বা 60 ফিট পরে এখানে 10 ফিটের মতো একটা হার্ড লেয়ার আছে, 10 ফিট বা কোথাও সেটা 5 ফিট, ঠিক আছে। সো আমাদের ইভেন আমাদের ইঞ্জিনিয়াররাও অনেকে যেটা করে, যে যখন তুমি পাইল ফাউন্ডেশন, এটা বিল্ডিং ডিজাইন করে, কিছু কিছু বিল্ডিং আছে কি এখানে যে হার্ড লেয়ার আছে, ও করে কি পাইল ফাউন্ডেশনটা যখন করে পাইলটা তোমার এখানে ছেড়ে দেয়, বুঝতে পারছো? হ্যালো, শোনা জি যাচ্ছে? স্যার। হ্যাঁ, জি স্যার। পাইলটা অনেকেই আমি দেখছি যে পাইলটা এখানে ছেড়ে দেয়, 50 ফিটে হার্ড লেয়ার ছেড়ে দেয়। বাট ঘটনাটা ঘটে কি তোমার, এই 50 ফিট এখানে যে ধরো 5 ফিট বা 7 ফিট বা 10 ফিটের যে লেয়ারটা আছে তার নিচে কিন্তু আবার একদম সফট, এখানে কিন্তু একদম সফট, মোটামুটি কন্টিনিউয়াস একটা হার্ড লেয়ার পাওয়া যায় তোমার 110 ফিটের নিচে। এই তোমার এইটা হচ্ছে 110 ফিট, 110 ফিটের পরে গেলে তোমার মোটামুটি একটা কন্টিনিউয়াস হার্ড লেয়ার পাওয়া যায়। 110 ফিটের আগ পর্যন্ত আসলে বেসিক্যালি ওইভাবে হার্ড লেয়ারটা নাই, ঠিক আছে। তো এখন তুমি যখন বিল্ডিং করলা, অনেকেই বিল্ডিং করার জন্য টাকা বাঁচানোর জন্য বা ইয়ে করার জন্য সে বিল্ডিংটা করে হচ্ছে তোমার এখানে, তার উপরে সে বিল্ডিংটা করতেছে। তো এখানে তুমি যখন পাইলটা এখানে রাখতেছো, এখানে কিন্তু সে সাফিসিয়েন্ট এমবেডমেন্ট পাচ্ছে না। তুমি হয়তো বলতে পারো যে আমি তো পাইলকে হার্ড লেয়ারে দিছি, বাট কোনো কারণে যদি পাইলটা সেটেল করে, কোনো কারণে যদি পাইলটা সেটেল করে, তাহলে তোমার কিন্তু বিল্ডিং একদম কলাপস করবে, কারণ এই পুরো জায়গাটা হচ্ছে সফট সয়েল। পাইলটা যদি কোনো কারণে সেটেল করে, এই পাইলকে তুমি আর খুঁজেও পাবা না। এই পাইলকে যখন খুঁজে পাবা না, তখন লোডটা ট্রান্সফার করবে কে? কারণ পাইল তো তোমার বিল্ডিং এর ওয়েটের কারণে এই সফট সয়েলের মধ্যে এমনিই চলে যাবে, তুমি পাইলকে কোনো হ্যামারিং ট্যামারিং করা লাগবে না, পাইলে তুমি এমনি খুঁজে পাবা না, ঠিক আছে। বেটার তুমি তুমি যদি রাদার তুমি যদি এইখানে যে ডেন্স স্ট্রেটা যেটা কন্টিনিউয়াস, সেখানে যদি তুমি পাইলটাকে রাখো, ইন দ্যাট কেস ইউ উইল গেট সাম স্ট্রেংথ এন্ড ইউ উইল গেট দ্য সাফিসিয়েন্ট স্ট্রেংথ, ঠিক আছে। সো এখানে তুমি পাইলটাকে রাখতে পারবা, অনলি তোমাকে আগে চেক করে দেখতে হবে যে এখানে পাইলটা যদি রাখো তোমার সেটেলমেন্টটা কেমন হবে, তোমার সেটেলমেন্টটা কতটুকু হবে, বা তোমার যে থিকনেসটা আছে এই থিকনেসটা পাইলটাকে নিতে পারবে কি, মানে এই 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 থিকনেসটা সাফিসিয়েন্ট কিনা যে পাইলের লোডটাকে ট্রান্সফার করার জন্য, সেটা বেসিক্যালি আমাদের কেউই ওইভাবে করে না, যার কারণে আসলে ওই অঞ্চলে অনেকগুলো স্ট্রাকচার কিন্তু এভাবে করা। এই যে চাঁদগাঁও বা তোমার এই যে শাহ আমানতের আশেপাশে যে আরেকটা আবাসিক আছে তোমার কল্পলোক আবাসিক আছে, ওইদিকে রাহাতার পুলটুল আছে, যে যে জায়গাটা ওই জোনটা, ঠিক আছে। সো এই জিনিসগুলো হচ্ছে আসলে বেসিক্যালি আমাদের জন্য মানে প্র্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউতে খুবই ডিসঅ্যাপয়েন্টিং। ইভেন আমাদের মানে যেটা ডিসঅ্যাপয়েন্টিং যে আমাদের টেকনিক্যাল পার্সনরা আসলে আমরা এইভাবে ডিজাইন করি, বুঝছো। যাই হোক, এনিওয়ে তোমরা যেহেতু কোশ্চেন করলা, তোমাদেরকে মানে এফেক্টিভ স্ট্রেস থেকে কনসলিডেশন আমি চলে গেছি, স্যার বোধহয় এগুলো কনসলিডেশন তোমাদেরকে এমনি পড়াইছে, পড়ানোর কথা। এখন এফেক্টিভ স্ট্রেসের যে যতটুকু বুঝালাম অতটুকুতে তোমাদের কি কোনো ঝামেলা আছে কিনা, অতটুকু বুঝছো কিনা? জি স্যার, বুঝতে আচ্ছা, পারছি। এখন দেখো ইফেক্টিভ স্ট্রেসের যে ক্যালকুলেশনটা, এরপরে জাস্ট সিম্পল আমি যদি দেখাই তোমাদের, এফেক্টিভ স্ট্রেসটা তুমি এখন কিভাবে ক্যালকুলেট করবা। এখন ক্যালকুলেট করতে গেলে ধরো হচ্ছে, আজকে আমার এখানে যে পেন ইজ ডিস্টার্বিং। এফেক্টিভ স্ট্রেসের আরেকটা কনসেপ্ট তোমাদেরকে আমি একটু দেখাই। সেটা একটু আগে যেটা দেখালাম সেটা তো হচ্ছে তোমার এক্সটার্নাল স্ট্রেস। এখন তোমার বেসিক্যালি যদি ধরে নেই যে কোনো এক্সটার্নাল স্ট্রেস নাই, সয়েলটা ইটসেলফ আছে, এখন সয়েলের এক্স্যাক্টলি এই পয়েন্টে তোমার ধরো উপরে হচ্ছে গ্রাউন্ড,
তোমার এই ডেপটা হচ্ছে ধরো এইচ, এটা হচ্ছে তোমার গ্রাউন্ড সারফেস, সো গ্রাউন্ড সারফেস থেকে এইচ ডেপথে তোমার এই পয়েন্টটা হচ্ছে তোমার এ, এই এ পয়েন্টে তোমার হচ্ছে স্ট্রেসটা দরকার, ইফেক্টিভ স্ট্রেসটা দরকার। এখন তোমার কোনো এক্সটার্নাল স্ট্রেস কাজ করতেছে না। সো এক্সটার্নাল স্ট্রেস যদি কাজ না করে তাহলে এই পয়েন্টে তোমার উপর আসলে কাজ করতেছে কি? এখানে কিন্তু কোনো এক্সটার্নাল স্ট্রেস সিগমা টিগমা নাই। তাহলে তুমি এই পয়েন্টে যখন ইফেক্টিভ স্ট্রেস বা এই পয়েন্টে তোমার উপর যে স্ট্রেসটা কাজ করতেছে সেটা আসলে কি বলতে পারবা কেউ? উপরের স্যার, সয়েলের প্রেসার। স্যার ইউনিট স্যার। হ্যাঁ, উপরে তোমার যে সয়েলটা আছে সেই সয়েলের যে স্ট্রেসটা আছে সেটাই আসলে তোমার উপর কাজ করতেছে। এবং এই স্ট্রেসটাকে আমরা উপরে তোমার তোমার এই যে এই পয়েন্টের উপরে যে সয়েলটা আছে তার উপরে যে স্ট্রেসটা থাকে সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বেসিক্যালি বলি ওভারবার্ডেন প্রেসার। এখন এই স্ট্রেসটা কত? আমি কোনো ওয়াটার লেভেল ধরে নেইনি, আমি ধরলাম যে এখানে কোনো ওয়াটার নাই, তাহলে এখানে টোটাল স্ট্রেস কতটুকু হবে? সিগমা। স্পেসিফিক ওয়েট ইনটু হাইট। সো এই ধরনের আমরা আসলে বেসিক্যালি এটা হচ্ছে একটা সয়েলের সেকশন চিন্তা করছি, এবং এখানে সয়েলের ক্ষেত্রে আমরা যে ইনফরমেশনটা জানি, নর্মালি আমরা যে ইনফরমেশনটা জানি সেটা হচ্ছে গামা। গামা মানে হচ্ছে সয়েলের ইউনিট ওয়েটটা আমি জানি। সয়েলের ইউনিট ওয়েটটা কি? সয়েলের ইউনিট ওয়েট হচ্ছে কিলো নিউটন পার ইউনিট ভলিউম, কিলো নিউটন পার মিটার কিউব, তাই না? কিলো নিউটন পার মিটার কিউব। সো এই ইউনিট ওয়েটের সাথে তুমি যদি সয়েলের হাইটটা মাল্টিপ্লাই করো তাহলে তুমি সয়েলের স্ট্রেসটা পাচ্ছ, ওভারবার্ডেন স্ট্রেসটা পাচ্ছ, হুইচ ইজ কিলো নিউটন পার মিটার স্কয়ার। বুঝতে পারছো কিনা? বুঝছো? জি স্যার। এখন দেখো, যেহেতু এখানে কোনো ওয়াটার নাই তার মানে হচ্ছে সয়েলের টোটাল স্ট্রেসটা হবে এখানে গামা, আর হাইটটা হচ্ছে এইচ। এখানে যেহেতু আমি বললাম যে কোনো ওয়াটারের কোনো পজিশন নাই, কোনো ওয়াটার টেবল নাই, যেহেতু কোনো ওয়াটার টেবল নাই সেহেতু এখানে সয়েলের ক্ষেত্রে পোর ওয়াটার প্রেশার কত থাকবে? 0 সরি, পোর ওয়াটার প্রেশার হচ্ছে 0। দ্যাট মিনস ইউ ইজ ইকুয়ালস টু 0। সো পোর ওয়াটার প্রেশার যেহেতু 0, তাহলে আমরা জানি ফ্রম দ্য ডেফিনেশন এফেক্টিভ স্ট্রেসটা কি হচ্ছে? এফেক্টিভ স্ট্রেস হচ্ছে টোটাল স্ট্রেস, টোটাল যে স্ট্রেসটা পড়বে সেখান থেকে তুমি পোর ওয়াটারটা বাদ দিবা। দ্যাট মিনস টোটাল স্ট্রেসটা যদি গামা এইচ হয় সেখান থেকে তুমি পোর ওয়াটারটা বাদ দিলা 0, তাহলে তোমার এফেক্টিভ স্ট্রেস হচ্ছে গামা এইচ। বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো এরপরে যেটা ধরে নিলাম যে তোমার ওয়াটার টেবিলটা গ্রাউন্ড সারফেস, ওয়াটার টেবিলটা এখানে গ্রাউন্ড সারফেস। ওয়াটার টেবিলের সাইন তো বুঝো? হ্যালো? জি স্যার। হ্যাঁ, এখন ধরে নিলাম যে তোমার ওয়াটার টেবিলটা গ্রাউন্ড সারফেসে, তাহলে এখানে টোটাল স্ট্রেসটা কত থাকতেছে এখন? স্যার 62.4 যদি বিয়োগ দিয়ে দিই তাহলে টোটাল স্ট্রেসটা থাকতেছে তোমার, সাবমার্স ইউনিট ওয়েট আসবে স্যার এখানে। টোটাল স্ট্রেসটা আমি ধরে নিলাম যে গামা আর গামা স্যাচুরেটেড এক, ধরে নিলাম যে ধরো যেহেতু এটা এখন এর আগে গামা বলছি যেহেতু ড্রাই ছিল, এখন যেহেতু এটাতে ওয়াটার আছে এটা স্লাইটলি স্যাচুরেটেড হবে, যেহেতু এখানে পোর স্পেসে পানি আছে, সো সে স্যাচুরেটেড থাকবে। সো আমি ধরে নিলাম যে ফর সিম্পলিসিটি গামা যা আছে তাই থাকবে, তার মানে গামা গামা স্যাচুরেটেড সেম ধরে নিলাম। তাহলে আমার এখানে টোটাল স্ট্রেস কত হবে? সিম্পলি টোটাল স্ট্রেসটা তো তোমার সেমই থাকতেছে, টোটাল স্ট্রেসটা তোমার এখানে বেসিক্যালি গামা এইচই থাকবে। তোমার টোটাল স্ট্রেস যেটা, টোটাল স্ট্রেসটা গামা এইচই থাকবে। বুঝতে পারছো? টোটাল স্ট্রেসে তোমার গামা এইচ থাকবে। এখন যেহেতু এখানে ওয়াটার টেবলটা গ্রাউন্ডে, তার মানে এখানে তোমার উপর একটা পোর ওয়াটার প্রেশার কাজ করবে। বেসিক্যালি পোর ওয়াটার প্রেশারটা তুমি দেখবা কি হবে, তুমি যদি এখানে একটা পিজোমিটার অ্যাড করো তাহলে তুমি একটা ওয়াটার লেভেলের হাইট পাবা। সো পোর ওয়াটার প্রেশারটা তুমি ওখান থেকে বের করতে পারো। এন্ড পোর ওয়াটার প্রেশার মানে হচ্ছে তোমার সয়েলের যে যে সলিড স্কেলিটন গুলো মাঝখানে যে ওয়াটারটা থাকে, এই ওয়াটারটা একটা প্রেশার নেয় বা ওয়াটারটা একটা প্রেশার জেনারেট করে, সেটাকে আমরা আসলে বলি পোর ওয়াটার প্রেশার। এখন যেহেতু ওয়াটার লেভেলটা তোমার এখানে,
দ্যাট মিনস এই টোটাল এন্টার হাইটে তোমার পোর ওয়াটারটা থাকবে, ঠিক আছে? সো এন্টার হাইটে যেহেতু পোর ওয়াটারটা থাকে, তার মানে হচ্ছে ওয়াটারের ইউনিট ওয়েটটাকে যদি আমি হাইট দিয়ে মাল্টিপ্লাই করি, ইন দ্যাট কেস আমি আসলে পোর ওয়াটার প্রেশারটা পাবো। সো ওয়াটারের ইউনিট ওয়েটটাকে আমরা নর্মালি ডিফাইন করি গামা, ওয়াটার ইউনিট ওয়েটটাকে আমরা নর্মালি ডিফাইন করি গামা ডাব্লিউ হিসাবে, ঠিক আছে? সো গামা ডাব্লিউ ইন্টু এইচ, তার মানে এখন তুমি কি পাচ্ছ? পোর ওয়াটারটা পাচ্ছ। বুঝাতে পারছি কিনা? বুঝতে পারছো? হ্যালো, তোমরা কি আসো না আমি আউটে গেছি? জি স্যার, আমি বুঝতে পারছি। হ্যাঁ, এখন দেখো ইউটা হচ্ছে তোমার পোর ওয়াটার প্রেশার। তার মানে আমি যদি এখন ইফেক্টিভ স্ট্রেসের কনসেপ্টে আসি, এফেক্টিভ স্ট্রেসের কনসেপ্টে যদি আসি, তাহলে সিগমা প্রাইমটা হচ্ছে টোটাল স্ট্রেস হচ্ছে গামা এইচ মাইনাস ইউ, ইউটা হচ্ছে গামা ডাব্লিউ এইচ। সো এটা হচ্ছে এখানে, দ্যাট মিনস তুমি টোটাল যে স্ট্রেসটা কাজ করবে সেখান থেকে তুমি যদি পোর ওয়াটার প্রেশারটা বাদ দাও তাহলে তুমি পাচ্ছ কি? টোটাল এফেক্টিভ স্ট্রেসটা। এবং এটাকে আমি হয়তো আরেকটু সিম্পলিফাই করে লিখতে পারি গামা প্রাইম এইচ, তাই না? সিম্পলিফাই করে আমি লিখতে পারি গামা প্রাইম এইচ, কারণ গামা প্রাইমটা হচ্ছে গামা সাবমার্জ, গামা সাবমার্জ ইকুয়াল টু গামা মাইনাস গামা ডাব্লিউ, যেটা সেকেন্ড চ্যাপ্টারে তোমাদের দেখার কথা। গামা প্রাইম সাবমার্জ ইউনিট ওয়েট ইজ ইকুয়াল টু গামা মাইনাস গামা ডাব্লিউ। এখন দেখো বেসিক্যালি এটা হচ্ছে তোমার ইফেক্টিভ স্ট্রেসের প্রিন্সিপাল। এখন তোমরা যেটা তোমাদেরকে আমি যদি টাস্ক দেই, সেটা হচ্ছে তোমরা দেখলা যে এটা হচ্ছে গ্রাউন্ড সারফেস, এটা তোমরা একটু চেষ্টা করবা, বইতে দেখবা তোমার সে এই পয়েন্টে তোমার এই পয়েন্টে তোমার ইফেক্টিভ স্ট্রেসটা দরকার। তোমার ওয়াটার টেবিলটা হচ্ছে এখন এখানে, এই হাইটটা হচ্ছে তোমার H1 এবং টোটাল হাইটটা হচ্ছে তোমার এখান পর্যন্ত হাইটটা হচ্ছে H2। তাহলে তোমরা এখন টোটাল যে সয়েলটা আছে, টোটাল সয়েলের ইউনিট ওয়েট হচ্ছে গামা। আমি সিম্পলিফাই করার জন্য আমি ধরে নিলাম গামা। তো তোমরা আমাকে কালকে যেটা বলবা, আমি তোমাদের র্যান্ডমলি হয়তো এটা জিজ্ঞেস করব, সেটা হচ্ছে এই সয়েলের ক্ষেত্রে ইফেক্টিভ স্ট্রেসটা কতটুকু হবে, ক্যালকুলেট করে ইফেক্টিভ স্ট্রেসটা কত হবে। তোমরা এখন আমাকে বলো যে উপরে দুইটাই তোমরা কি বুঝছো কিনা। এফেক্টিভ স্ট্রেস ক্যালকুলেশনটা যদি ধরো এক্সটার্নাল কোনো লোড না থাকে, আমি ধরে নিচ্ছি যে এক্সটার্নাল কোনো লোড নাই, সয়েল অনলি সাবজেক্টেড টু ওভারবার্ডেন প্রেসার। সয়েল যখন অনলি সাবজেক্টেড টু ওভারবার্ডেন প্রেসার, তখন এফেক্টিভ স্ট্রেস ক্যালকুলেশনের যে প্রথম দুইটা স্টেপস তোমাদেরকে দেখালাম, সেটা কি তোমাদের কাছে ক্লিয়ার কিনা? জি স্যার। আচ্ছা, সেটা যদি বুঝো দেন এই নেক্সট যে লাস্টের যেটা দিলাম এটা তোমরা একটু দেখবা, দেখে তোমরা হচ্ছে এফেক্টিভ স্ট্রেসটা ক্যালকুলেট করবে। এটা হচ্ছে তোমাদের টাস্ক অ্যাসাইনমেন্ট। তোমরা এটা কালকে আমাকে টোটাল এফেক্টিভ স্ট্রেস কতটুকু সেটা তোমরা আমাকে জানাবা, ঠিক আছে? বুঝতে পারছো? তো এটা হচ্ছে তোমাদের কালকের অ্যাসাইনমেন্ট, যে আমাকে জাস্ট সিগমা প্রাইম কতটুকু সেটা তোমরা ক্যালকুলেট করে বলবো। আমি র্যান্ডমলি যে কারো কাছ থেকে জানতে চাই। বুঝতে পারছো? কারো কোনো কোশ্চেন আছে? স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। বলো। স্যার এই যে সয়েল লোডটা বিয়ার করে স্যার, এর জন্য তো আসলে দায়ী এফেক্টিভ স্ট্রেসটা, তাই না স্যার? আমি তোমার কোশ্চেন বুঝি নাই। স্যার সয়েল যে লোড বিয়ার করে স্যার, এর জন্য তো স্যার আসলে রেসপন্সিবল এফেক্টিভ স্ট্রেস। আমরা তো বললামই যে শুরুতে তোমাকে, যে আমরা এখন আমরা যে অ্যানালাইসিস গুলো করি, আমরা যে লোডের কনসেপ্ট গুলো চলি, আমরা বেসিক্যালি ধরে নেই যে সয়েলের এফেক্টিভ স্ট্রেস কনসেপ্ট। কারণ এখন সয়েলের যে কোনো কনসেপ্ট আসলে বেসড অন এফেক্টিভ স্ট্রেস প্রিন্সিপাল। তাহলে স্যার এই যে সয়েল এলিমেন্ট, এই যে উপরের ছবিতে যে এটা আঁকলেন স্যার, এই সয়েল এলিমেন্টটা যদি স্যার গ্রাউন্ড সারফেসে হয়, তাহলে তো স্যার মানে কোনো হাইট নাই, তখন তো স্যার এফেক্টিভ স্ট্রেসটা আসলে শূন্য হওয়ার কথা। হ্যাঁ, গ্রাউন্ড সারফেসে তো তার উপর কোনো ওভারবার্ডেন কাজ করতে। তাহলে স্যার গ্রাউন্ড সারফেসে স্যার আমরা হাঁটি কিভাবে, মানে গ্রাউন্ড সারফেসটা তাহলে লোড নাই কিভাবে স্যার? কজ মাটিতে আমরা হাঁটলে তো মাটি ডেবে যায় না স্যার। মাটি দেবে জানা তোমাকে কে বলছে? এটা মাটির ইন্টারনাল, মাটি দেবে জানা তোমাকে কি বলছে? তুমি নরম মাটিতে হাঁটো, মাটি দেবে যাবে না তোমার?
তুমি যখন গ্রাউন্ড এটা সারফেসে তুমি যখন যাচ্ছ, সো গ্রাউন্ড সারফেসে তো তুমি যাচ্ছ যেটা, সেটা তোমার কোশ্চেনটা যদি আমি ঠিকমতো বুঝে থাকি তাহলে আমি তোমাকে বলি একটু। তোমার গ্রাউন্ড সারফেসে তুমি যে কনসেপ্টটা চিন্তা করতেছো, দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু। আমি যেটা বলতেছি সেটা হচ্ছে এক্সটার্নাল প্রেশার, ওভারবার্ডেন প্রেশার। তুমি যেটা বলতেছো, সো ইউ আর গিভিং লাইক দিস, তাই না? সরি, তোমার কনসেপ্টটা তো এরকম, তাই না? জি স্যার, মানে সয়েল আমরা আছি স্যার, গ্রাউন্ড সারফেস তো হ্যাঁ, সো তুমি ক্যাপাবিলিটি থাকার কথা। স্ট্রেস দিচ্ছ। সো এই স্ট্রেসটা যখন তোমার উপরে, তুমি যখন এই সয়েল এলিমেন্টে দিচ্ছ, এই লোডটা তখন কি হচ্ছে, সে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে। তোমার এই স্ট্রেসটা সে তখন কি করতেছে, সেই স্ট্রেসটা ডিস্ট্রিবিউট করে দিচ্ছে। সো তুমি যদি একদম নরম কাদায় হাঁটো, হ্যালো, শোনা যাচ্ছে? জি স্যার, আমি শুনতেছি। তুমি ধরো কাইন্ড অফ খুব স্লারি টাইপ কোন সয়েলের উপর হাঁটতেছো, স্লারি টাইপ সয়েলের উপর যখন তুমি হাঁটো, তখন তোমার কি হচ্ছে, ওই স্লারি টাইপ সয়েলে বেসিক্যালি কোনো শিয়ার, তোমরা কি স্যার তোমাদেরকে কি শিয়ার স্ট্রেংথ পড়াচ্ছে? জি স্যার, পড়াইতেছে। হ্যাঁ, পড়াচ্ছে। সো সয়েল বেসিক্যালি ফেল করে শিয়ারে। সো তুমি যখন একটা স্লারির উপরে যদি হাঁটো, ধরো একদম নরম কাদামাটির উপরে হাঁটো, তখন তোমার কি হবে, তোমার সয়েলের ওই একদম সফট যে সয়েলটা থাকে, ওই সফট সয়েলের বেসিক্যালি যখন খুব ওয়াটার স্যাচুরেটেড থাকে, তার শিয়ার স্ট্রেংথ 0 থাকে। সো একটা সয়েলের শিয়ার স্ট্রেংথ 0 থাকা মানে সয়েল কোনো লোড ক্যাপাসিটি নিতে পারছে না। দ্যাট মিনস তুমি ওই সয়েলের উপর যখন পা দিবা, তোমার সয়েল ওই লোডটা নিতে পারবে না, তোমার পাটা দাইবা যাবে, একটা হার্ড লেয়ারে গিয়ে থামবে। বাট ন্যাচারাল ফরমেশনে তুমি যে সয়েলের উপর তুমি হাঁটতেছো, দ্যাট সয়েল হ্যাজ দ্য ক্যাপাসিটি টু টেক ইউর সুপার ইম্পোজ লোড, বুঝো নাই? এবং সে ওই লোডটা ডিস্ট্রিবিউট করে দিচ্ছে। ওই লোডটা সে ডিস্ট্রিবিউট করে, যদি সে ইফেক্টিভলি ডিস্ট্রিবিউট করতে না পারে, তাহলে তুমি দেখবে যে তুমি যে জায়গায় হাঁটতেছো ওই জায়গায় চাপ পড়ে গেছে, বা তুমি যে জায়গায় হাঁটতেছো ওই জায়গায় মাটি বসে গেছে। বুঝাতে পারছে কিনা? বা তুমি যে রাস্তায় যে দেখো কম্প্যাক্ট করে, রাস্তা অনেক সময় গাড়ি চলার পরে কিন্তু রাস্তাটা দেবে যাচ্ছে একটা সার্টেন পোর্শনটা দেবে যাওয়ার কারণ কি? ওই জায়গায় তুমি যে সয়েলটা আছে, ওই সয়েলটা ওয়েল কম্প্যাক্টেড না, বা সামহাউ ধরো তুমি এখানে রাস্তায় কন্টিনিউয়াসলি গাড়ি দিচ্ছ, এখন সামহাউ তোমার এই জোনের সয়েলটা উইক, যার কারণে কি হচ্ছে, কন্টিনিউয়াস লোড যখন হচ্ছে, এই সয়েলটা তোমার কোলাপস করতেছে, বা এই সয়েলটা সেটেল করতেছে। এই সয়েলটা যখন সেটেল করতেছে, ইভেন্চুয়ালি তোমার গ্রাউন্ডটাও সেটেল করে যাচ্ছে। বুঝাতে পারছি কিনা তোমাকে? বুঝছো তুমি? জি স্যার। হ্যাঁ, তুমি যে কনসেপ্টটা বলতেছো, দ্যাট ডিপেন্ডস অন সয়েল ক্যাপাসিটি এন্ড soil capacity to take the soil capacity to take the superimposed load, or to take the overburden load. বুঝো নাই? বুঝতে পারছো কিনা? জি স্যার, এটার সাথে আরেকটা প্রশ্ন আছে, করবো স্যার? বলো, করো। স্যার, এই যে বললেন যে স্যার সয়েলটা আসলে লোডটা ডিস্ট্রিবিউট করে দিচ্ছে, বাট আপার সারফেসে তো আসলে 0। তো স্যার, আপার সারফেস যদি কোনো সয়েলের শিয়ার স্ট্রেস, না, আপার সারফেসে ইফেক্টিভ স্ট্রেস, বেসিক্যালি ইফেক্টিভ স্ট্রেস হচ্ছে তোমার উপর কতটুকু ইম্পোজ লোড যাচ্ছে। সো ইফেক্টিভ স্ট্রেসে কনসেপ্টটা তো ডিফারেন্ট। তুমি ইফেক্টিভ স্ট্রেস আর শিয়ার স্ট্রেংটাকে গোলায় ফেলছো। ইফেক্টিভ স্ট্রেসের কনসেপ্টটা হচ্ছে তুমি যে লোডটা আছে সেই লোডটা ব্যালেন্স করতেছো। ওই জায়গাতে আমি তোমাদেরকে একটু আগে সিগমাতে যেটা দেখালাম, সেটা হচ্ছে তোমার এক্স্যাক্টলি ওই পয়েন্টে কতটুকু লোড সে ব্যালেন্স করে ফাইনালি কতটুকু স্ট্রেস তার উপর ইনডিউসড হচ্ছে। ওই এফেক্টিভ স্ট্রেসটা তুমি বেসিক্যালি ইউজ করবা তুমি যখন সে ফর এক্সাম্পল তুমি যখন সেটেলমেন্ট কম্পিউট করবা, তুমি ওই এফেক্টিভ স্ট্রেসটা ইউজ করবা যে হ্যাঁ, আমার ওই পয়েন্টে ধরো তুমি এখানে ধরো তুমি যখন সেটেলমেন্ট কম্পিউট করবা, তুমি এক্স্যাক্টলি তুমি যেটা বললা যে এই পয়েন্টে তুমি পা রাখলা। সো এই পয়েন্টে পা রাখলে এই পয়েন্টে সয়েলের ওভারবার্ডেনের কারণে এফেক্টিভ স্ট্রেস কত? ওভারবার্ডেনের কারণে তোমার এফেক্টিভ স্ট্রেস কত? এখানে এই পয়েন্টে এফেক্টিভ স্ট্রেস কত? গ্রাউন্ড সারফেসে এফেক্টিভ স্ট্রেস কত? স্যার 0 হবে স্যার। হ্যাঁ, 0, ডেফিনেটলি 0। বাট এখানে তোমার আরেকটা স্ট্রেস আসতেছে, কনসোলিডেশনে ডেল সিগমা করছো না? জি স্যার। হ্যাঁ, তোমার ডেল সিগমাটা হচ্ছে তোমার পায়ের লোডের কাছে তুমি ডিস্ট্রিবিউট করো, সেই ডেল সিগমা হবে। সো এই সিগমা এবং ডেল সিগমা এটা হচ্ছে তোমার তার উপর স্ট্রেসটা কাজ করতেছে। সো এই স্ট্রেসের করসপন্ডিং তার সেটেলমেন্ট কতটুকু হবে, ইউ নিড টু কম্পিউট। এবং এই স্ট্রেসের করসপন্ডিং তার ক্যাপাসিটি কতটুকু, দ্যাট ইউ নিড টু কম্পিউট। So if the capacity is enough, then the soil is safe, and if the capacity is not enough, the soil will subside or soil will form some crack. বুঝছো ব্যাপারটা? জি স্যার। বুঝে গেছে কিনা? ক্লিয়ার কিনা? বুঝছো?
জি স্যার, আপনি যতদূর বলছেন ততটুকু বুঝছি। হ্যাঁ, মানে তুমি দুইটাকে, এটা কিন্তু ক্যাপাসিটি না। এফেক্টিভ স্ট্রেস ইজ নট দ্য ক্যাপাসিটি অফ দ্য সয়েল। তুমি মোস্ট প্রবাবলি তুমি যেটা চিন্তা করতেছো, এফেক্টিভ স্ট্রেস ইজ দ্য ক্যাপাসিটি অফ দ্য সয়েল। এফেক্টিভ স্ট্রেস ইজ নট দ্য ক্যাপাসিটি অফ দ্য সয়েল। বুঝতে পারছো? জি স্যার। আর কোনো কোশ্চেন আছে কারো? স্যার ওই যে প্রথম দিকে যে একটা স্যার উদাহরণ দিয়েছিলেন বাড়ি হেলে গেছিল ওই যে কনসলিডেশন টেস্ট ভালো করে না করার কারণে, না, ও কনসোলিডেশন টেস্ট ভালো করে করে নাই যে ওই কারণে না। ও বেসিক্যালি মানে সব লোডটা ওর এটা একটা কমপ্লিকেটেড প্রবলেম। এটা নট অনলি কনসোলিডেশন, এটা শুধু কনসোলিডেশন বলা যাবে না। দিস ইজ নট অনলি কনসোলিডেশন। সে ফাউন্ডেশনটা রাখছে সফট সয়েলে এবং সে কাঠের পাইল মাইল দিছে, হাবিজাবি মানে উল্টাপাল্টা জিনিস করছে। ডিফারেন্ট ইস্যু। এটা এক্স্যাক্টলি কনসোলিডেশনের কারণে আমি বলতে পারবো না। মানে সেটেলমেন্ট তো হয়ে গেছিল, মানে সেটেলমেন্ট কনসিডার করার না করার কারণে সেটেলমেন্ট কনসিডার করে নাই এবং তার ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট হয়েছে বেসিক্যালি। জি আচ্ছা স্যার, এখন যদি এরকম কিছু একটা হয়ে যায়, হয়ে যাওয়ার পরে কোনো সলিউশন আছে? সলিউশনটা তো তোমার এখন তোমাকে সামহাউ তোমাকে সলিউশন গুলো ডিফারেন্ট ওয়েতে চিন্তা করতে হয়। সলিউশনটা হচ্ছে, ধরো তোমার যদি এখন ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট হয়, তোমার একদিক যদি সেটেলমেন্ট হয়, একটা ওয়ে যেটা আমরা আসলে করি নর্মালি, সেটা হচ্ছে তোমার দুইটা ওয়ে, বিভিন্ন ধরনের ওয়ে আছে যে তোমার স্ট্রাকচারের ক্যাপাবিলিটিটা বাড়ানো। সে ফর এক্সাম্পল তোমার যে কলাম গুলো আছে বা তোমার যে বিম গুলো আছে সেগুলোকে আরো স্ট্রেংথেনিং করা, এটা হচ্ছে একটা ওয়ে যে তুমি স্ট্রাকচারের ক্যাপাসিটিটা বাড়াইলা। আরেকটা হচ্ছে তোমার যে ফাউন্ডেশনটা যে সাইডে তোমার উইক হয়েছে ওই সাইডটাতে তুমি হয়তো কোনো ট্রিটমেন্ট নিতে পারো, যে তুমি ওই সাইডে আশেপাশে তুমি বিল্ডিংটা হয়ে গেছে। প্র্যাকটিক্যালি আমরা যে প্রবলেমগুলো ফেস করি, ধরো তোমার যে সাইডটা কাত হয়ে গেছে ওই সাইডে তুমি পাইলও করতে পারবে না। সেই স্ট্রেংথ বাড়ানোর জন্য বা সেফটির জন্য তুমি আশপাশে আরো কিছু পাইল করে দিলা বা সামথিং লাইক দ্যাট, তুমি তো সেটা করতে পারবে না, কারণ তোমার আশপাশে 2 ইঞ্চিও গ্যাপ রাখো না আমরা এখন একটা বিল্ডিং এর সাথে আরেকটা বিল্ডিং করতে। দুই বিল্ডিং এর ফাঁক দিয়ে তো আমি নিজে আমি কোনোদিন ঢুকতে পারি না। এখন মানুষ এমন ভাবে বিল্ডিং করে। হ্যাঁ, তো এক্স্যাক্টলি ওরা যে বিল্ডিংটা করছে ওই বিল্ডিং এ আমি সোজাসুজি ঢুকতে পারি না, আমাকে এক সাইডে কাত হয়ে ঢুকতে হয়েছে, আমি একটু মোটা হওয়ার কারণে। তো তোমার এই অবস্থাতে তুমি ওখানে তো কোনো ফাউন্ডেশন ট্রিটমেন্ট নিতে পারবে না। সো ওই জায়গায় মানুষজন করে, ওই জায়গায় আমরা নর্মালি যেটা মানে থিওরির বাইরে যে সাজেশনটা দেয় সেটা হচ্ছে যে তোমার যে দিকটা কাত হয়েছে, যে দিকটা তোমার স্ট্রেংথ ভালো আছে, ওই দিকটা তুমি যদি লোডটা একটু কমায়া দাও তাহলে তোমার হচ্ছে কাইন্ড অফ একটা ব্যালেন্স আসে। বা তুমি যদি অন্যদিকে একটু সারচার্জ দাও, সারচার্জ মানে হচ্ছে এক্সট্রা লোড চাপায়া দাও, এক্সট্রা লোড চাপায় দিলে সে কিছুটা ব্যালেন্স করলেও করতে পারে। ইটস কাইন্ড অফ নট এক্স্যাক্টলি টেকনিক্যাল সলিউশন, বাট সামহাউ এটা একটা সলিউশন হইতে পারে। অথবা তোমার স্পেস থাকলে তুমি ফাউন্ডেশনটাকে স্ট্রেংথেনিং করতে পারো যদি ওই ধরনের স্পেস থাকে, বাট নর্মালি আমাদের দেশে তো আসলে ওই ধরনের স্পেস থাকে না। এবং তুমি একটা এক্সিস্টিং স্ট্রাকচারের আশেপাশে ফাউন্ডেশন করার মতো ওই ধরনের আসলে টেকনোলজিও আমাদের দেশে ওইভাবে ডেভেলপ করে নাই। তো আমরা নর্মালি আমাদের দেশের পার্সপেক্টিভে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা হয়তো যে সাইডটা কাত হয়েছে ওই সাইডটাতে বলে ফেলি যে আপনি কিছু ফ্লোর ভেঙে ফেলেন, তাহলে এই লোডটা কমে যায়, অথবা আরেকদিকে কিছু লোড চাপায়া দেন, লোড চাপায়া দিলে কিছুটা ব্যালেন্স করতে পারে। বুঝো নাই? সো এগুলো ডিফারেন্ট সিচুয়েশন, এগুলো সিচুয়েশন অনুযায়ী আসলে ডিসিশনটা আসে। বুঝতে পারছো? জি স্যার। বাট আমরা বেসিক্যালি আসলে ওইভাবে তোমার মানে টেকনিক্যাল কোনো জিনিসই আমরা আসলে ওইভাবে কনসিডার করি না। বা একটা জিনিসের যে একটা এফেক্ট, যেমন তোমরা ওয়েদারিং পড়ে আসছো না গত বছর জিওলজিতে? জি স্যার। হ্যাঁ, ওয়েদারিং পড়ে আসছো কি সয়েলটা লং টাইম মানে থাকতে থাকতে সয়েলটা ভেঙে যায়, ডিসইন্টিগ্রেট হয়, হাবিজাবি হয়। এই ওয়েদারিং এর অ্যাপ্লিকেশন তুমি কোথাও দেখবা না বাংলাদেশে। আমাদের দেশে আমরা কেউ কখনো ওইভাবে চিন্তা করি না। বাট আমি গত বছর আমার একজন কো সুপারভাইজার ছিল, উনি যেমন ধরো একটা কাজ করতেছে, আমি যেটা জানি বাংলাদেশি একটা স্টুডেন্টই আসলে ওনার সাথে পিএইচডি করতেছে এই টপিক নিয়ে। সেটা হচ্ছে তোমার জাপানের একটা এক্সপ্রেসওয়ে আছে, খুব ফেমাস এক্সপ্রেসওয়ে, ওটার নাম হচ্ছে তোমে এক্সপ্রেসওয়ে। ওই এক্সপ্রেসওয়েটা হচ্ছে তারা 50 বছর পার করে ফেলছে গত বছর। 1960 না 70s ওই এক্সপ্রেসওয়েটা ওপেন হয়। গত বছর ওই এক্সপ্রেসওয়ে 59 হয়, ওইটার 50 বছর গত বছর হয়েছে, 69 হয়েছে, গত বছর 50 বছর হয়েছে। সো তারা এখন আসলে রিসার্চ করতেছে যে এক্সপ্রেসওয়ে যে সয়েলটা, যে এক্সপ্রেসওয়ে রাস্তা কি একটা এমবাঙ্কমেন্ট করে না, রাস্তাতে একটা এমবাঙ্কমেন্ট করে তারপর রাস্তাটা হয়, এই এমবাঙ্কমেন্টের সয়েলটা যে 50 বছর ওই স্টেজে আছে, রাস্তা কিন্তু ভেরি গুড কন্ডিশন, তোমরা এক্সপ্রেসওয়েটা খুবই ভালো কন্ডিশনে আছে, বাট
এই যে 50 বছর তারা যে এই টাইমটা পাস করলো, তারা কন্টিনিউয়াস ডেটা, কন্টিনিউয়াস সয়েলের মনিটরিং, সয়েলের বিভিন্ন প্রপার্টি নিয়েছে। এখন তারা দেখতে চাচ্ছে যে এই 50 বছরে ওই যে এমবাঙ্কমেন্টটা আছে, ওই এমবাঙ্কমেন্টের ওয়েদারিংটা কিরকম হয়েছে বা ওয়েদারিং ফেনোমেনাটা কি। আমরা কি বেসিক্যালি এই ধরনের কোন স্টাডি আমাদের আছে? আমাদের তো ডাটাই নেই। 50 বছরে তুমি ডাটা কি, তুমি গত 2 বছর আগে ডাটাও পাবা না। সো দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। আমাদের যে তোমরা যে আমাদের যে হিলের যে রাস্তাগুলো হয়েছে, এই যে ধরো রাঙামাটি, বান্দরবান, তোমরা নীলগিরি যাও, আলীকদম যাও, যে রাস্তাগুলো ইউজ করো, এই রাস্তাগুলো বেসিক্যালি বাংলাদেশ আর্মি করে। যে ধরো 80s যখন ওই যে শান্তি চুক্তির সময় ওই যে পার্বত্য অঞ্চলে যখন সেফটির জন্য আর্মিরা ওই যে রাস্তাগুলো করছে, তখন যে রাস্তাগুলো করা হয়েছে, রাস্তাগুলো কিন্তু করা হয়েছে প্রায় 30-40 বছর, এবং পাহাড়ি রাস্তা, পাহাড় কেটে কেটে রাস্তাগুলো করা হয়েছে। এখন কিন্তু ওই রাস্তাগুলো কিছু কিছু জায়গায় স্লাইড করে, কারণ হচ্ছে স্লোপটা কিছু জায়গায় আনস্টেবল হয়ে গেছে, মেবি ডিউ টু দ্য ওয়েদারিং প্রসেস, মেবি ডিউ টু দ্য সাম সয়েল ফরমেশন। আমরা যে কোনো ক্ষেত্রে সয়েল যখন অ্যানালাইসিস করি, আমরা সয়েলের বেস্ট ক্যাপাসিটি চিন্তা করি, বিয়ারিং ক্যাপাসিটি বের, এটা বের করি, সেটা বের করি, বাট সয়েলের কিন্তু অনেকগুলো ফেনোমেনা থাকতে পারে, বুঝো নাই? সো এইগুলো হচ্ছে ফ্যাক্ট, এন্ড তুমি আসলে প্রবলেম বা ফ্যাক্ট অনুযায়ী তোমাকে আসলে সলিউশন দিতে হবে আর কি, বুঝছো? আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার কালকে ক্লাস কি 9টায়? হ্যাঁ, কালকে ক্লাস তোমাদের 9টায় হবে, ঠিক আছে? আর কারো কোনো কোশ্চেন আছে? তাহলে ক্লাস শেষ করবো আজকে। হ্যালো, জি স্যার। জি স্যার শেষ করেন। হ্যাঁ ঠিক আছে, তাহলে কালকে 9টায় তোমাদের ক্লাস হবে। ওকে, জি, আসসালামু আলাইকুম স্যার।